কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আছি। তো এখন কি নিয়ে ব্যস্ত আছেন আপনার? আম, এসো গান শিখিটা চলছে এখনো, আচ্ছা, আচ্ছা। যেটা আমার একটা খুব প্রিয় অনুষ্ঠান। আর এছাড়া আব্বাসুদ্দিন সঙ্গীত একাডেমি, আচ্ছা, সেটাতে বেশ কিছু ছোট ছেলেমেয়েরা আসে আমার কাছে গান আচ্ছা, আচ্ছা। শিখতে। এছাড়া একটু সামান্য লেখালেখির কাজ করছি, যদি খুব বেশি না। সেটা হচ্ছে যে আমার জীবনী আর কি, আচ্ছা, আচ্ছা। আত্মকাহিনী। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজ আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। আমরা কথা বলবো তার সাথে। আজকে আমরা একটু আড্ডা দেব আপনার সাথে, আপনার সম্পর্কে কিছু আমাদের দর্শকদের, যদিও দর্শকরা সবাই ইতিমধ্যেই আপনার সম্পর্কে ভালোভাবেই জানেন, তারপরে কিছু আপনার নিজের কথা আমরা শুনবো। তা আপা একটু যদি একদম শুরু থেকে শুরু করি, মানে আপনার ছোটবেলার কথা দিয়েই, আপনার আব্বার কথা, সেই আমাদের বিখ্যাত আব্বাসউদ্দিন আহমেদ, তার কথা শুনতে চাই। এবং আপনার ছোটবেলা, আপনার ভাই বোনদের নিয়ে আপনার যে ছোটবেলাটা কেমন কেটেছে সেগুলো যদি একটু বলেন আপনার। আমি আসলে অনেকবারই বলেছি, আমার জন্ম কুচবিহারে। জি। খুব সুন্দর একটা শহর, মানে যার যেখানে জন্মস্থান সেটাই খুব সুন্দর। তা আমারই কুচবিহারটা সত্যি খুব সুন্দর, মহারাজার স্টেট ছিল। তো এখনো খুবই সুন্দর আছে, এখানে আমার জন্ম। আর আমার আব্বার কথা তো জানেনই। আমার মার কথা না বললেও কম মানে বলা হবে না, খারাপ হবে। সেটা হচ্ছে যে মা নিজেই তখন গুনগুন করে গান করতেন। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে যখন আমার বিয়ে হয়ে গেল, আব্বা তো তার আগেই চলে গেলেন, মা তখন একটু লেখালেখি করতেন। তার আগে মা একটু সেতার বাজাতেন। তো পরে মা একটু একটু লেখালেখি করতে করতে দেখলাম যে 3টে বই মার বেরিয়ে গেল। আচ্ছা। কবিতার বই, শেষ বিকেলের ফুল। তারপরে লন্ডন গিয়েছিলাম মাকে নিয়ে আমার স্কলারশিপের সময়। হ্যাঁ। মা ওখান থেকে ফিরে এসে আমি না যত না লিখলাম, তার আগে মার বই বেরিয়ে গেল লন্ডনে কিছুদিন। তো এরকম। তারপর আরেকটা ছিল আপনার মার স্মৃতিকথা, যেমন মার যদিও মা ঘরণী ছিলেন, কিন্তু মার জীবনে মা নজরুল ইসলামের সংস্পর্শে এসছেন। কাজী আপনার কবি জসিমউদ্দিন, কবি গোলাম মুস্তফা, কবি সুফিয়া কামাল, এইসব ব্যক্তিত্বদের সঙ্গে উনি সময় কাটিয়েছেন। তাদের সম্পর্কে মা লিখেছেন। ও সুন্দর একটা কাব্যগ্রন্থ হয়ে গেছে। তো এই মা বাবার কোলে যার জন্ম, তা বুঝতেই পারছেন যে আদরে। আর 3 ভাইয়ের পরে একটি বোন আমি, তো সুতরাং একটু আল্লাহ দিয়ে অবশ্যই ছিলাম, কিন্তু বোধহয় স্পয়েলড হয়ে যায়নি। হাতে স্কুলের কনভেন্টে পড়তাম, স্কুলের সিস্টাররা বলে, ও হাউ কাম ইউ আর নট স্পয়েলড। তা আমি বুঝতাম না তখন ছোটবেলায় যে স্পয়েলড হওয়ার মানেটা কি। কারণ আদরে আল্লাহতে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মতো হয়তো ওই আল্লাহটা ছিল না। কুচবিহারে জন্ম, তারপরে আস্তে আস্তে কলকাতা এলাম আব্বার কর্মস্থলে, সেখানে 47 সাল পর্যন্ত। তারপরে দেশ বিভাগের পরে ঢাকায়, তারপরে তো ঢাকায় আছে আর কি। গান শিখছি সেই ছোটবেলা থেকে আব্বার কাছে শিখছি। কিন্তু আব্বা যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীতটাকে ভালোবাসতেন খুব, আর বলতেন যে উচ্চাঙ্গ সঙ্গীত না শিখলে তোমার কিছুই শেখা হবে না। সুতরাং উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদরা আসতেন, যেমন ওস্তাদ কাদের জামিরি, ওস্তাদ ইউসুফ খান কুরেশি। আর এছাড়াও অন্য শিল্পী যেমন সোহরাব হোসেন সাহেব, বেদারুদ্দিন সাহেব, আব্দুল হালিম চৌধুরী, এনারা তো সবসময় বাড়িতে, মানে ওনারা আমার চাচা, মানে চাচা বলতে ওনাদেরই জানতাম আর কি তখন। এনারা আসতেন, সারাক্ষণ বাড়িতে হারমোনিয়াম বাজছে। এবং ওই পরিবেশে আমার মনে হয় আমার শিল্পী না হয়ে আর কিছু করা হতো না, এরকম আর কি। এই তো আমার পড়াশোনা আপনার কি কলকাতায় কতটুকু, মানে আপনার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন কি ঢাকায় এসে? আমি আসলে 41-এ তো আমার জন্ম। তো কুচবিহারে 2-1 বছর আমার বড় চাচাতো বোনদের সঙ্গে স্কুলে যাওয়ার অভ্যাস হয়েছিল। তারপরে কলকাতায় এসে একটা স্কুলে বোধহয় কয়েক মাস পড়েছিলাম। তারপরে আসল পড়াশোনা শুরু হলো ঢাকায়। ক্লাস 3-তে ভর্তি হলাম সেন্ট জেভিয়ার্স কনভেন্ট স্কুলে। সেখান থেকে আপনার ক্লাস 10 পর্যন্ত পড়লাম। তারপরে ওখানে ওরা সিনিয়র কেমে শুরু করলো।
তা আব্বা বললো সিনিয়র কেমিস্ট পড়তে গেলে মাগো তোমার তো 14 বছরের উপরে 18, 16, 17 বছর হয়ে যাবে, তুমি বাদ দাও স্কুল, তুমি বাংলা বাজার স্কুলে আর মাত্র 5 মাস আছে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার, তুমি ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দাও। এই তো চলে গেলাম বাংলা বাজার স্কুলে এবং 5 মাসে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। এবং আব্বারই মানে অনুপ্রেরণা বলতে পারেন, সহযোগিতা বলতে পারেন, তাতে আমি স্ট্যান্ড করলাম ম্যাট্রিকে। মানে আমি অবাকই হলাম। তো সেটাও একটা আমার জন্য একটা বিরাট পাওয়া ছিল। আমার ভাইরা তো প্রচন্ড ভালো পড়াশোনায়, কিন্তু আমি জানতাম না যে আমি ভালো ছিলাম। কিন্তু যখন স্ট্যান্ড করলাম মেয়েদের মধ্যে প্রথম আর কম্বাইন্ড 7th, তখন বুঝলাম যে হ্যাঁ বোধহয় ভালো ছিলাম। তারপরে ইডেন গার্লস কলেজ থেকে ইন্টারমিডিয়েট করলাম, 12th স্ট্যান্ড করলাম। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশ্যালজিতে অনার্স এবং মাস্টার্স করলাম। তা আপা গানের চর্চা তো শুরু থেকেই ছিল, একদম ছোটবেলা থেকে, কিন্তু ঠিক কখন একটু পাবলিক পারফরমেন্স করার সুযোগ হলো? পাবলিক পারফরমেন্স কিন্তু আমি ছোট্টবেলা থেকে, কলকাতা যখন 4-5 বছর বয়স, তখনই আমি মুসলিম ইনস্টিটিউট হলে মানে আব্বার সঙ্গে টুকটাক গাইতাম, কিন্তু একা গাওয়া সেইটা আমার যদ্দূর স্মৃতিতে আছে সেটা ওই মুসলিম ইনস্টিটিউট হলে। এবং অসংখ্য জনতা সেখানে, আব্বা আশেপাশে হারমোনিয়াম বাজাচ্ছিলেন, আর আমি এতটাই ছোট ছিলাম যে আমাকে একটা টেবিলের উপর দাঁড় করিয়ে দেওয়া হলো মাইক্রোফোনটা ধরার জন্য। তো ওখানে গিয়েছিলাম, সেই বড়দের একটা গান, শুধু কাঙালের মতো চেয়েছিল তার মালাখানি। সেই সময় কিন্তু ছোটদের গান খুব একটা ছিল না আসলে। তখন যে পার্ক সার্কাসে আমরা মুকুল ফৌজ করতাম, ওখানেও যে গাইতাম নজরুলের গান, স্বপ্নের দেখি একটি নতুন ঘর। মানে তখনও বাচ্চাদের গান তেমন করে, যেমন প্রজাপতি ছিল না যে ছিল তখনও, কিন্তু তখন তেমন করে জানতাম না। আস্তে আস্তে বুঝলাম যে না, ওগুলো একটু বড়দের গান, কিন্তু দারুণ আবেগ দিয়ে গাইতাম সেই গান। তো সেই আমার প্রথম পারফরমেন্স ওই। তারপর ঢাকায় এসে তো করতে থাকলাম। বেতারে প্রথম গান গাইলেন মনে হয় 1955 সালে। জি, ওইটা বড়দের অনুষ্ঠান। মানে আমার বয়স তখন 18 হয়নি, কিন্তু ওরা স্পেশাল পারমিশনে আমাকে গাইতে দিল। তার আগে ওই খেলাঘর অনুষ্ঠানে, ছোটদের অনুষ্ঠানে ওটাতে গাইতাম আর কি। বাংলাদেশ টেলিভিশন যখন, মানে তখনকার পাকিস্তান টেলিভিশন, পূর্ব পাকিস্তান টেলিভিশন যখন প্রথম হয়, প্রথম গানটি গিয়েছিলেন আপনি প্রথম, সেটি তো একটা বড় স্মৃতি আপনার জন্য। একটা স্মৃতি, বলবেন তখনকার অনুভূতিটা কেমন হয়েছিল? আসলে মানে হঠাৎ করে মন্টু ভাই, মানে মোস্তফা মনোয়ার, কালিম শরাফি সাহেব তখন ছিলেন, ওনারা ডেকে বললেন মিন্না তোমাকে গাইতে হবে। তখন আসলে তেমন করে জিনিসটাকে ভাবিও নি, আবার গাইতে বলেছে গাইতে হবে, কিন্তু আমি যে প্রথম শিল্পী হচ্ছে, আমার যে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে, পার্ট অফ হিস্ট্রি হয়ে যাচ্ছে, সেটা মাথায় তেমন করে ঢোকেনি। এখনো ঢোকে যে খুব একটা তা না, আমার মাথায় অনেক কিছুই অনেক ঢোকে না। করতে হয় করে গেছি, পড়াশোনা করতে হবে করে গেছি, স্ট্যান্ড করেছি। এটা এখন বলে ওরে বাবা তুমি গানও করতে, পড়াশোনা ভালো করতে, আমি যে ওটাও তেমন করে ভাবিনি যে আমি পড়াশোনা ভালো করতেই হবে, আমাকে এরকম করে কখনোই দেখিনি। তো টেলিভিশনের প্রথম শিল্পী হওয়াটাও এখন দেখি সবাই যখন বলে যে আরে ফেরদৌসীতে প্রথম শিল্পী, আমি তো ও মা তাই তো, আমি প্রথম শিল্পী ছিলাম। অনুভূতিটা খুব মজারই ছিল ভাই, যে মানে এর আগে রেডিওতে গিয়েছি, স্টেজে গিয়েছি, তারপর বিভিন্ন অনুষ্ঠানে তো গাইছি, কিন্তু টিভিতে একদম গাইনি বললে ভুল হবে, কারণ তার আগে আমরা সোভিয়েত ইউনিয়ন গিয়েছিলাম ডেলিগেশন। তো সেখানে জানতাম না যে টিভিতে হচ্ছে, মানে স্টেজে পারফর্ম করছে সেটা ওরা টিভিতে দেখিয়েছে, তো আমরা একটু একটু দেখেছিলাম ওই রকম। কিন্তু এখানে মানে কনসিয়াসলি গাইছি, সামনে দুটো একটা টিভি আর যন্ত্রীরা সব সামনে বসে আছে, কোনো দর্শক দেখতে পায়, রেডিওতে যেমন কোনো দর্শক দেখতে পায় না, তো মাথায় থাকে যে আমার এই গানগুলো হাজার হাজার লাখ লাখ দর্শক শুনতে পাচ্ছে, মানে শ্রোতা। আর টিভিতে আমি দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু আমাকে বুঝে নিতে হচ্ছে যে আমি মানে যে যতটুকুই গাইছি, যে অভিব্যক্তি আমার মুখে ফুটে আছে, সবই মানুষ দেখতে পাচ্ছে ক্যামেরার মাধ্যমে। সেটা একটা অন্যরকম অনুভূতি আর কি। তারপর আপনি তখন তার পরপরই কিন্তু মানে তখনই আপনি 65 সালে আপনি একটা বড় অ্যাওয়ার্ড পেয়েছিলেন, পাকিস্তানের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। জি, তখন একটা অ্যাওয়ার্ড আইয়ুব খান করলেন, প্রেসিডেন্টস প্রাইড অফ পারফরমেন্স। তো সেই সময় হঠাৎ দেখি যে আমি পেয়ে গেছি। আমি ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট ছিলাম, আমার মানে এত অল্প বয়সে কেউ পায়নি, কারণ তারও 25 বছর পরে মেহেদী হাসান সাহেব পেলেন। তো আমার কাছে সেটাও একটা বেশ অবাক লাগে, যে যেখানে মেহেদী হাসান তো বুঝতেই পারেন কি স্ট্যাচারের শিল্পী তিনি, তো তিনিও পেলেন অনেক পরে, ফরিদা খানম,
ইকবাল বানু, এটা অনেক পরে। তো তখনই যে আবার বললাম আমার মাথায় অনেক কিছু মানে ঢোকাতে চাইও না, এটা কিন্তু আব্বাও কিছুটা আমাকে বলেছে যে মা গো মাথায় কিছু ঢুকিও না, তুমি কি করছো ঠিক আছে, কিন্তু আব্বা একটা বললেন ফাংশন থেকে এসে তুমি দেখবে তোমার অনেকক্ষণ ওইটার অনুরণন চলবে, তোমার অনেক তালি হলো, তোমাকে অনেকে ভালো বললো, ওইটা তখনই বের করে দিবে, বাড়ি আসার আগে ওটা মাথা থেকে বের করে দিবে। তো এইগুলো আমার ছিল সবসময় ভাই, যে আমি কি করলাম, আমি কোন রেকগনিশন পেলাম কি পেলাম না, এগুলোর ব্যাপারে আমার কোনো সময় খুব একটা ভ্রুক্ষেপ করিনি। তাই এই যে প্রাইডের পারফরম্যান্স এখন দেখি যে আরে আমি পেয়েছি সেই 64 সনে 65-তে, তার বহু বছর পরে থেকে মেহেদী হাসান সে প্রাইডের পারফরমেন্স পাচ্ছেন। তো ওটা একটা মানে পরবর্তীকালে বুঝলাম যে হ্যাঁ আমি একটা ভালোই পতাকা পাইলাম। তারপর আপনার আব্বার কথা একটু শুনতে চাই। মানে এমনিতে তো ওনাকে আমরা জানি সঙ্গীত শিল্পী হিসেবে, কিন্তু ব্যক্তিগতভাবে আব্বাস উদ্দিন একটু আপনার কাছ থেকে ব্যক্তিগত স্মৃতিচারণ যদি কিছু। ভাই আমি বলি যে প্রত্যেক শিশুর কাছে আব্বা তার সবচেয়ে মানে এত ভালো বাবা কারো হয় না, কিন্তু আমি আরো তো এখন যেহেতু নিজে বাবা মা হয়েছে, দাদা দাদি হয়ে গেছি, তো এখন বুঝি যে আব্বা মানে কিরকম ভালো বাবা ছিলেন। মানে জাস্ট নিজে একজন বড় শিল্পী ছিলেন, তার প্রচন্ড তার ব্যস্ততা, তার প্রচুর অনুষ্ঠানে যাওয়া, কিন্তু তার মধ্যেও তার মানে লক্ষ্য হচ্ছে তার সন্তানরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা, খাচ্ছে কিনা, খেলাধুলো করছে কিনা, তারা ম্যানার্স শিখছে কিনা, আত্মীয় স্বজনদের প্রতি তাদের দৃষ্টি খেয়াল কতখানি, এই জিনিসগুলো আব্বা তখন থেকে আমাদের মনের মধ্যে বীজ বপন করে দিয়েছিলেন। এবং আমি পরবর্তীকালে যখন আমার বড় ভাই জাস্টিস মুস্তাফা কামাল, অল্প কদিন আগে তাকে হারিয়েছি, আমার ভাই মুস্তাফা জামান আব্বাসী, এদের যখন থেকে ওরাও ঠিক আব্বার মতো আত্মীয় স্বজনদের খেয়াল করে, আমরা সবাই করি, এটা কিন্তু আমরা আব্বার কাছ থেকে পেয়েছি। আব্বা যেমন শুধু নিজের মা বাবা, নিজের বাচ্চা কাছে তা না, মা বাবা ভাই বোন তাদের ছেলে পেলে কোন স্কুলে ভর্তি হলো, কোন কার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কার মেডিকেল কলেজ, সবাই কিন্তু আমাদের বাড়িতে এসে থাকছে, এবং আব্বা এগুলো ভর্তির ব্যবস্থা করে দিচ্ছে। কার ট্রিটমেন্ট দরকার, কার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হবে, কার অপারেশন দরকার, নানিমা চোখ অপারেশন, আব্বার এগুলো সমস্ত দেখাশোনা। তাই বলে যে শিল্পী এত এত মানে মহৎ একজন শিল্পী, এবং শুধু তাই নয়, এটা তো তার ধরনের সংসার গেল, তারপরে সমাজ সমাজ সচেতন একটা মানুষ ছিলেন, যেটা দেখে যে সমাজে কি হচ্ছে সেগুলো নিয়ে তার যথেষ্ট ভাবনা চিন্তা ছিল, যথেষ্ট তিনি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন। বাংলা দেশ একটা হবে, এটা কিন্তু আমরা এখন বলি বাংলা, কিন্তু এখনকার লোকরা সেভাবে কিন্তু ভাবে না যে আব্বাস উদ্দিন বা কাজী নজরুল ইসলাম তারা কিভাবে বাংলাদেশের কথা আদৌ তারা ভেবেছে কিনা। কিন্তু এই দুটো মানুষ যে তখনই গিয়েছেন বাংলাদেশ এটা যে কতকাল আগের ঘটনা, এটা কিন্তু অনেকেই এখনো বুঝতে পারে না। আমরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে আপনার বাবার কথা আজকে চমৎকার ভাবে ওনার গান উনি নৌকায় বসে শুনেছিলেন, এবং বঙ্গবন্ধু সেই উক্তিটা করেছিলেন যে ওই পরিবেশে আব্বাস উদ্দিনের গান যদি না শোনা যায় তাহলে জীবনের একটা মানে অপূর্ণ থেকে গেল। আমার যতদূর মনে পড়ে যে উনি আমাদের বাড়িতে আসতেন, পাতলাখানগুলি ওই ভিক্টোরিয়া পার্কের ওখানে আমরা থাকতাম, তখন বঙ্গবন্ধু আসতেন আমাদের বাসায়, সাইকেল নিয়ে আসতেন, এবং এই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে রোজ গানের মানে মেলার মতো, হাটের মতো, এই শেখ লুৎফর রহমান, শেখ মহিতুল হক, তারপরে সোরাব চাচা, বেদাত চাচা আছেন, আব্দুল্লাহ করিম আমার চাচা, যার লেখা প্রচুর ভাওয়াই আব্বা করেছেন, আমরা করেছি, মানে বাড়িতে বললাম তো একটা সবসময় গানের পরিবেশ একটা ছিল। তো তখন আমি দেখতাম উনি সাইকেল একটা নিয়ে আসতেন, তখন উনি ছাত্র ছিলেন খুব সম্ভবত, এবং এসে অনেকক্ষণ গান টান শুনতে হঠাৎ একটাকে আবার সাইকেলটা নিয়ে চলে যেতেন, ওটা আমার স্মৃতিতে আছে এখনো। গান ভালোবাসতেন খুব আসলে। তো এই যে সমাজ সচেতনার কথা বললাম, খুবই একজন সমাজ সচেতন মানুষ ছিলেন, এবং সেই জিনিসটা আমাদের মাঝেও কিছুটা বললাম তো যে উনি যা ভেবেছেন করেছেন সেগুলো আমাদের মাঝেও মানে সবসময় ওই ওই ব্যাপারগুলো হ্যাঁ আমাদের সচেতন করার উনি চেষ্টা করে গেছেন। তো আবার ফিরে আসি, আপনার বাবার কথা আপনি বলছিলেন, কিন্তু আপনার বাবার কথা তো শুনে আমাদের তৃপ্তি মেটে না, আরো একটু কিছু শুনতে চাই। আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আমার আব্বার সঙ্গে মানে বলতে গেলে বন্ধুর মতো সম্পর্ক। আমি এইটুকু বলতে পারবো যে আমার বন্ধু বলতে মানে বন্ধুদের কাছে কি মানুষ সব কথা অকপটে বলে, মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, আনন্দের কথা, ঠিক তেমনি আমি আব্বার কাছে
সব কথা বলতাম, সব মানে সব আর কি। আচ্ছা। কি হলো, স্কুল থেকে শুরু হয়েছিল। আব্বা উদ্গ্রীব হয়ে থাকতো কখন মিন্নামা আসবে, কখন মিন্নামার কাছে স্কুলের এলে হতো আমাকে আজকে কি স্কুলের হলো, শুধু স্কুলের সব বলতাম। আস্তে আস্তে কলেজে গেলাম, কলেজে কি হলো সব আব্বাকে বলতে হতো। তারপরে হলো ইউনিভার্সিটিতে, যেখানে কোএডুকেশন, সুতরাং ওটা আব্বার কাছে একটা মজার, কি হচ্ছে না হচ্ছে। তো আবার বলছি, যেহেতু আব্বা আমার বন্ধু, যার কাছে আমি সব বলতে পারতাম, কিছু তার কাছে লুকোতাম না, লুকোতে পারতাম না বললে ভুল হবে, লুকোতাম না। মার সঙ্গে এত কথা বলতাম না। একটা বয়সনে ছেলেরা চিঠিপত্র দিচ্ছে, প্রেমপত্র দিচ্ছে, বা আমি তখন রেডিওতে গাইতাম, হয়তো গিয়ে দেখি ব্ল্যাকবোর্ডে আমি যে গানটা গাইছি তার প্রথম লাইনটা লেখা। তো আমার প্রথম খুব মন খারাপ হতো, প্রথম তো যেরকম ছেলেরা আমার সঙ্গেই বুঝি করে। আব্বার কাছে, আব্বা শোনো আজকে না এই হয়েছে, ছেলে আমার ওই কালকে রেডিও গান করেছিল, এই গানটা দেখি ব্ল্যাকবোর্ডে বিরাট করে লিখে রেখেছে। আম্মা গো, এগুলো তো করবেই সবাই, এগুলো তো নিয়ম, তুমি ভয় পাচ্ছ কি জন্য, তোমার কিচ্ছু মন খারাপ করার কিছু নেই। আর চিঠি করে এলে আব্বা ঠিক বন্ধু যেরকম বলে, তাড়াতাড়ি দাও চিঠিটা আমি একটু দেখি, এরকম। যেহেতু আব্বার কাছে এই সহযোগিতাগুলো পেয়েছি, এই সহমর্মিতাগুলো পেয়েছি, এবং একটা বয়সের যে কতগুলো থাকেন মানে গাইডেন্স যেগুলো দরকার, সেগুলো আব্বার কাছে পেয়েছি, এবং সেটা বন্ধুত্বের মাধ্যমে আর কি। মানে কি বলবো, সেটা এটা করো না, এটা করে, এটা তোমার এরকম না। আচ্ছা মাগো এইটা ঠিক আছে, তুমি এটা কিছু না, দাও আমাকে, দান পড়ে দেখছি কি হলো, এরকম আর কি ব্যাপারটা ছিল। সেটা বুঝতেই পারছেন যে বাবাটা আমার কেমন ছিল। আব্বাটাকে হারিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল আমি বোঝাতে পারবো না। তারপর আবার একটু আপনার গানে চলে আসে। আপনি অনেক সম্মান পেয়েছেন জীবনে, মানে আপনি সেই অল্প বয়সেই আপনি প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন সেই পাকিস্তান আমলে। তারপরে বাংলাদেশে আপনি তো 21শে পদক, স্বাধীনতা পদক, মেরিল, প্রথম আলো আজীবন সম্মাননা। আসলে এই সম্মাননাগুলো দিয়ে কিন্তু জাতি সম্মানিত হয়েছে। আপনার মতো একজন শিল্পীকে এই সম্মাননাটুকু দেয়া, এটা একটা দুর্লভ সুযোগ একটা জাতির জন্য আমি মনে করি। তো সেইটা তো আছেই আপা। আপনি বাইরে প্রচুর জায়গায় গিয়েছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, সেই কিছু স্মৃতির কথা কি আমাদের শোনাবেন? যে আবার আমি বলবো যে আমি সত্যি সৌভাগ্যবান যে এই যে আপনি যে পুরস্কারগুলোর কথা বললেন, এগুলো আজকাল অনেকে শুনেছি লবিং করে পায়, কিন্তু সে সময় আমাদের ডেকে ডেকে এনে বলতে হলো একটা পা দেওয়া হবে, তুমি কি গ্রহণ করবে, এরকম জিজ্ঞেস করে। সেই সময়টাই যখন পেয়েছি, তখন মনে মনে খুব একটা আত্মতৃপ্তি হয়, অন্যরকম, মানে কোনো আত্মগর্ব না, আত্মতৃপ্তি হয় এই জন্যে যে হয়তো বা আমাকে পাওয়ার উপযুক্ত বলেই দিয়েছে। আর এই যে বিদেশ যাওয়ার ব্যাপারটা, সেটাও আল্লাহর কাছে কোটি শুকর। আমি সবসময় উপরে আল্লাহর কাছে মানে কৃতজ্ঞতা জানি যে তার জন্য তো সব যা কিছু পাচ্ছে তার অনুভূতি লাগে। আপনি প্রচুর বিদেশি ভাষার গান আপনি করেছেন। আমি ওই যে জায়গায় গেছি, প্রায় বহু জায়গাতেই যাবার সৌভাগ্য হয়েছে আমার। সব জায়গাতেই আমি সেই সব জায়গার গান শিখলাম। ইউগোস্লাভিয়াতে ইউগোস্লাভ গান, চাইনিজ, রাশিয়ান, তারপরে মালয়েশিয়ান, তারপরে ইজিপশিয়ান, তারপরে আফগানি। আর তাছাড়া তখন যে পাকিস্তানে আমলে, তখন তো পশতো, পাঞ্জাবি, ইয়ে সব ওই সবগুলো মিলিয়ে কতগুলো মেলে ইয়ে করে গাইতাম আর কি। মানে হয়তো ভাওয়াইয়া দিয়ে শুরু করলাম, তারপরে চলে গেলাম পশতো, তারপরে চলে গেলাম পাঞ্জাবি। তাই যেমন ইয়েতে গেলাম আমরা গেলাম সোভিয়েত ইউনিয়নে গেলাম, সেটা 63-র ঘটনা, 63 সনে। তো তখন গেলাম, তো ওখানে প্রথম দিনই যখন অনুষ্ঠান করলাম তাশকেন্তে, তো আমি প্রথমে গেলাম বোধহয় নদীর কুল নাই কিনার নাই, তারপরে দেখি তালি থামে না, একটা করে গান গাওয়ার কথা, তালি থামে না। তা আবার গেলাম স্টেজে গিয়ে পর্দার ঢেউরে গাইলাম, তখনও সেই একই অবস্থা। তো পরে আমি দেখলাম যে আচ্ছা এখানে একটা রাশিয়ান গান শিখলে কেমন হয়। তো পরের দিন ওদের একজনকে ধরলাম যে আমি তোমাদের একটা রাশিয়ান গান শিখতে চাই। তখন মেয়েটি শেখালো আমাকে মস্কো নাইটের উপরে, মনিয়সলিশনিভ সাদু দাজে শোরোখি সেভজে জামের লো দা উতরা, মানে খুব কঠিন, কিন্তু যাই হোক শিখে গাইলাম যখন, তখন দেখলাম যে মানুষ অসম্ভবই ভালোবাসলো এবং পছন্দ করলো। তখন আবার পরে আরেকটা শিখলাম ভদকা রিভারের ওপরে, ভদকা রিচিং কাগলু বকা বকা, এই গানটা শিখলাম। তো ভলগা নদীর উপরে, সরি ভদকা তো অন্য জিনিস, ভলগা নদীর উপরে। এরকম করে তেমনি চায়নাতে গিয়েও প্রথমে চৌয়েনলাই সাহেবের সামনে একটি গাইলাম, তখন ততদিন আমি 2টো গান কিন্তু শিখেছি। তো চৌয়েনলাই সাহেব বসে আছে, আরো মানে বিশাল হল ভর্তি, যত সব কর্মচারীরা, আমি সরকারি লোকজন, বেসরকারি লোকজন, মানে আমার যাওয়ার বহু আগে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছিল।
যাই হোক, তো আমি আমার নিজের দেশের গান তো অবশ্যই গাইলাম। গাবার পরে আমি গাইলাম ইউনিটি স্ট্রেংথ, বাংলা ইংলিশ মানে, আর গানটা হচ্ছে সোয়ান চে চিউশু লি লিয়াং, এটা গাইলাম ওদের যন্ত্রী দিয়ে, ওদের যন্ত্রের সঙ্গে। স্বাভাবিকভাবেই মানে লোকের ভালো লেগে গেছে। তারপরে দেখি আমার স্টকে আরেকটা ছিল তুং ফাং হং, সেটা হচ্ছে দি ইস্ট ইজ রেড, এটা আবার সেই তালি। তো যাই হোক দুবার করে গাইলাম। তো যখন চৈলান লাই সাহেব স্টেজে এলেন আমাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে, তখন উনি একটি কথাই বললেন যে দেখো, আমাদের এখানে বিদেশি বহু শিল্পী এসে গান গেয়েছে, তোমাদের এই শিল্পী সুর কথা তো ঠিকই ছিল, কিন্তু যেটা তার আমার বেশি ভালো লেগেছে যে দ্য স্পিরিট ইন হার সিঙ্গিং। এই যে সোয়ান চে চিশু লি ল্যাং, ইউনিটি স্ট্রেংথ, এর মানেটা সে বুঝে সেইভাবে সে গানটা করেছে। তো উনি খুব প্রশংসা করলেন, সেটা আমার জন্য অবশ্যই একটা বিরাট পাওয়া ছিল। তারপর আপনি তো অনেক ধরনের গান করেছেন, মূলত ভাওয়াইয়া, আপনার ভাওয়াইয়া দিয়ে আপনার পরিচিতি, কিন্তু তারপরে আপনি আধুনিক গান করেছেন, সিনেমার জন্য আপনি গান করেছেন, আপনি চলচ্চিত্রের গান করেছেন প্রথম মনে হয় মুস্তাফিজের এহতেশামের এদেশ তোমার আমার ছবিতে। তারও আগে কিন্তু গিয়েছি ভাই আসিয়া ছায়াছবি। আসিয়াটা মনে হয় আসিয়াটা পরে রিলিজ হলো, কিন্তু গান ছায়াছবির গান বলতে ওইটা প্রথম গাই। আসিয়াটা 60 তে রিলিজ হলো, 80 আব্বার চলে গেলেন 59-এ। ওটা সার্বিক তত্ত্বাবধান আব্বার ছিল, মিউজিক ডিরেকশন দিয়েছেন আব্দুল আহাদ এবং সমর দাস। তো ওইটাতে ছিল একটা ভাওয়াইয়া গান, এবং একটা একা ছিল ওমর কালারে কালা, আর একটা ছিল আমার আব্বাসী ভাইয়ের একসঙ্গে ডুয়েট গান ছিল, দেওয়াই করছে ম্যাগম্যাকালি, ওইটা ছিল আমার প্রথম। এরপরে তো এদেশ তোমার আমার, তারপরে ওটা খানাতুর রহমান সাহেবের, এরকম তারপরে রাজধানীর বুকে, এরকম তারপরে একটা আধুনিক গানগুলো অনেক করেছেন আপনি, এবং খুব জনপ্রিয় হয়েছিল কিছু গান আপনার। হ্যাঁ জি, তখনই রাজধানীর বুকে আমি আর রবিন একসঙ্গে সঙ্গীত পরিচালনা করলাম, ওইটার গান অনেক জনপ্রিয় হয়েছিল। একটা ছিল আমি রূপনগরের রাজকন্যা, ওইটা হলো হারানো দিন ছায়াছবি, ওইটা রবিনের সুর ছিল জি। তারপরে গান হয়ে এলে, ওটা ছিল গান, আর নজরুলের গান তো আপনি অনেক করেছেন। তারপর আপনি আসলে কোন ধরনের গান করতে বেশি পছন্দ করেন, মানে সব ধরনের? এই প্রশ্নটা আমি সবার কাছ থেকে পাই। আমার হলো কি, আমি যেমন আমার ক্যারিয়ারটা শুরু করেছি উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে। প্রথম আমার বড়দের অনুষ্ঠানের রেডিওতে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত, আর যদিও টিভিতে প্রথম আধুনিক গান গিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমার প্রতি মাসের অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীতে আসতো, তো মাসে উচ্চাঙ্গ সঙ্গীতটাই গাইতাম। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি একটা দুর্বলতা আমার ছিল, এখনও আছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি যতটা শিখতে চেয়েছিলাম অতটা আমার শেখা হয়ে ওঠেনি। আর উচ্চাঙ্গ সঙ্গীত এমন একটা সমুদ্র যে ওখান থেকে মানে যতই আপনি শিখুন না কেন ততই মনে হবে কিছুই শিখিনি, এই জিনিসটা রয়ে যায়, অপূর্ণতা রয়ে যায়। আমার কাছে মনে হয় আমি নজরুল সঙ্গীত যখন গেয়েছি অনেক ভালোবেসে গিয়েছি, নজরুলকে বোঝার চেষ্টা করেছি, নজরুলের সুরকে আত্মস্থ করার চেষ্টা করেছি। তেমন ভাওয়াইয়া ভাটিয়ালি গিয়েছি, তখন সেই জায়গার কথা, যখন গাড়িয়াল যখন চলে যাচ্ছে তার গাড়ি নিয়ে, তখন একটা মেয়ের আকুতি যে থাকে, একটা দুঃখ থাকে, বা তেমনি যখন আধুনিক গিয়েছে, আধুনিক কথাটার মানে বুঝেছি, সুরটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছি, ছায়াছবির গান যেটা খুব প্রয়োজন হয়, কিছুটা অ্যাক্টিং এর ব্যাপার আছে, সেটা করার চেষ্টা করেছি, আবেগ দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা কথার উপরে, তার উপর ইন্টোনেশনগুলো ঠিক করার চেষ্টা করেছি। যেটা আমি মানে চেষ্টা করেছি সব ধরনের গানকে আমার মতো করে উপস্থাপন করতে। আমি কাওয়ালি গেয়েছি, আমি কীর্তন গেয়েছি, রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, গজল গেয়েছি। তো যেটা বললাম যে যখন যেটা গেয়েছি সেটাকে ভালোবেসে গেয়েছি, এবং সেটাকে তার কাঠামোটা ঠিক রেখে তার মধ্যে যতটা প্রাণ সঞ্চার করা যায় সেটুকু চেষ্টা করেছি। আচ্ছা, আপনার নজরুলের সাথে আপনার তো একদম ছোটবেলার কিছু স্মৃতি? আমি ওনার বাড়িতে গিয়েছিলাম আব্বার সঙ্গে, কিন্তু ততদিনে উনি আমার জন্মের পর থেকে বলতে গেলে উনি হয়ে গেছেন অসুস্থ, সুতরাং তেমন করে ওনাকে পাইনি। তো তখন আব্বার সঙ্গে কলকাতায় গিয়েছিলাম আমার বাড়িতে। এরপরে ঢাকায় যখন উনি এলেন তখন প্রায় যেতাম, ধানমন্ডি উনিও থাকতেন, আমরা তখন ধানমন্ডি প্রায় বাচ্চাদের নিয়ে ওনার কাছে যেতাম, থাকতাম, হ্যাঁ গান শোনাতাম, দেখতাম, হয়তো কিছু খাবার হাতে করে নিয়ে গেলাম। তো ওইভাবে ওনাকে অনেক
কাছে পেয়েছি, কিন্তু কাছে পাইওনি। কারণ কি, যেটা আমি বললাম যে তার সঙ্গে কোনোদিন কথা বলবি, কিন্তু যখন গাইতাম তখন মনে হতো হঠাৎ হয়তো একসময় মনে বলে উঠবে এটা আব্বাসের মেয়ে, এমন একটা মনের মধ্যে হতো। এটা যে আপনাকে বললাম আর কি, যে যখন গান করতাম উনি এমন ভাবে তাকাতেন, খালি মনে হতো হঠাৎ একসময় হয়তো বলে উঠবে আরে এটা আব্বাসের মেয়ে না, এরকম মনে হতো আর কি। দ্যাট ইজ জাস্ট মানে ভেতরে একটা ফিলিং আর কি। আর আপনি আপা সিনেমার মানে সঙ্গীত পরিচালনাও করেছেন। মেঘের অনেক রং ছবিতে আপনি সঙ্গীত করেছেন। আরো কি কিছু ছবি করেছেন? প্রথমটাই তো ছিল রাজধানীর বুকে, তারপরে না মানে আপনি নিজে সঙ্গীত একেকটা পরিচালনা এইটাই কি বলে মেঘের অনেক রং। তো আপনার গান নিয়ে তো আছেন অনেক দিন। জি। তো গানকে ভালোবেসে অনেক কিছু করেছেন আপনি, এবং তার মধ্যে একটি বড় বিষয় আপনি ছোটদের গান শিখিয়েছেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপা। আপনি আসলে গান গাওয়ার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। তার মধ্যে একটি তো আপনি বাংলাদেশ টেলিভিশনে ছোটদের গান শেখানোর যে অনুষ্ঠানটি, গান শিখে সেটা 50 বছর ধরে, মানে টেলিভিশনের গোড়াপত্তনের শুরু থেকেই অনুষ্ঠানটা হচ্ছে এবং এখনো চলছে। 1 2 3 4 আজ সকালে জেগে দেখি নতুন বছর এলো, আজ সকালে জেগে দেখি নতুন বছর এলো, তাই লাগছে ভীষণ ভালো, কি যে ভালো, আমার লাগছে ভীষণ ভালো। এটি তো বাচ্চাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের বাচ্চাদের গান শেখানোর জন্য অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো এটি করতে যে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে অনুভূতি, সেটা একটু জানতে চাই। হ্যাঁ, প্রথমে যখন ওই মন্টু মোস্তফা মনোয়ার এবং কলিম শরাফি চাচা ডেকে বললেন যে তোমাকে এটা করতে হবে, আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, যে আমি নিজে এখনো শিখছি গান, আমি শেখাবো কি, মানে করে দেখো মিন্না, তোমার ভালো লাগবে করতে। এই তো ওনাদের জোড়াজুড়িতে শুরু করলাম। ঠিক 25শে ডিসেম্বর এটা শুরু হলো, টিভি শুরু হলো, 27শে ডিসেম্বর আমার প্রথম এসো গান শিখে গেল। তখন অবশ্যই এসো গান শিখি নাম ছিল না, অনুষ্ঠানের নাম ছিল সঙ্গীত শিক্ষার আসর। তো অল্প কয়েকদিনের জন্য শুরু হয়ে 2 বছর চললো অনুষ্ঠানটা। ভালোই লাগতো করতে, এবং তখন তো রেকর্ডিং ছিল না, আপনি জানেন, সবই লাইভ। তো প্রত্যেকদিন দৌড়াতে দৌড়াতে তখন শনিবার করে অনুষ্ঠানটা হতো, তখন শনি রবি বন্ধ ছিল, দৌড়াতে 5টার সময় দৌড়াতে দৌড়াতে যে করতাম অনুষ্ঠানটা, করতেও ভালো লাগতো এবং দেখলাম যে সবাই পছন্দ করছে। এবং একটা জিনিস যে তখন এত ছোট ছোট বাচ্চারা আসছে না, একটু বড়, যেমন আবিদা সুলতানা, তারপরে আপনার আরো অনেক শিল্পীদের নাম বলতে পারি, ওর আবিদা সুলতানার আরেক বোন, তারপরে এখন যারা অনেকে বড় হয়ে গেছে তখন তারা আসতো এটাতে গান করতে। তারপরে 2 বছর পরে কিছুদিনের জন্য বন্ধ থাকলে আবার শুরু হলো। এবার পরের যখন শুরু হলো তখন এটার নাম হলো এসো গান শিখি। এবং তারও পরে প্রায় 40 বছর আগে আমি প্রায় বিদেশে যেতাম, তো লন্ডনে গিয়ে থাকলাম কিছুদিন, তারপরে আপনার বিয়ের পরে 1 বছর থাকলাম, তখন প্রায় বিবিসি দেখতাম, প্রায় মানে সবসময় দেখতাম ছোটদের আসরগুলো দেখতাম। এবার দেখতাম যে ওই আসরগুলোতে আপনার বাচ্চাদের যে শিক্ষণীয় অনুষ্ঠানগুলো, সেগুলো তো ওই পাপেটস এবং মাপেটস ইউজড হতো। তো তারপরে পরে আবার অস্ট্রেলিয়া গেলাম, তো ওখানে গিয়ে দেখলাম একই অবস্থা, বাচ্চাদের অনুষ্ঠানগুলোতে এই পাপেটস ইউজ হচ্ছে বা মাপেটস হচ্ছে, সেগুলোতে বাচ্চারা ওদের সঙ্গে সামা কোরিলেট করে এবং শেখাটা আমার মনে হয় আরো ওদের জন্য ইজি। বাচ্চাদের হয় না, ওদের একটা কল্পনা প্রবণ মন থাকে। তা আমি ওখান থেকে ফিরে এসে আমি মনে মনে খুব ভাবছিলাম, আমার এই অনুষ্ঠানটার জন্য যদি আমি 2টো পাপেট পেতাম। তো আমার এক বিদেশিনী ভদ্রমহিলা ছিলেন, মিসেস সিলভিয়া মোর্তেজা, তো উনি প্রায় আসতেন আমার ওখানে। তো আমি কথার কথা বলতাম যে আই উইশ আই কুড গেট সাম টু পাপেটস। তো বললো ও আই ডু পাপেটিয়ারিং। আমি তাই? তো উনি শেষে ওই 2টো পাপেট আমার জন্য করে দিলেন। আমি নাম দিলাম মিঠু আর মন্টি। আর উনি কিন্তু পাপেটিয়ারিংটা করতেন। আর তখন কণ্ঠ দিত আমার বড় ছেলে রুবাইয়াত আর শেখর, এই দুজন ওটার কণ্ঠ। এই যে ওরা এলো, এখন প্রায় 42 বছর থেকে ওরা আছে। জেগে দেখি আমার জামা ছিঁড়লো। আহারে বেচারা, কি দুঃখ। মিঠু তো যাই হোক একটা লাল জামা পরে আছে আজকে, না বহু বছর জামা না, এটা সোয়েটার। হ্যাঁ, ওই ধরে সোয়েটারই ও সেই গ্রীষ্ম বর্ষা সেই সব সময় জ্বরের রুগী, সারা বছরই কম্বল গায়ে দিয়ে রাখি। হ্যাঁ, তা ঠিক। আর একটা জিনিস খেয়াল করিস তখন যে বাচ্চারা শুধু যে
বাচ্চারা ভালোবাসতো অনুষ্ঠান তা না, বাচ্চাদের মা বাবা দানি দাদি সবাই অনুষ্ঠানটা যখন জিজ্ঞেস করতাম তোমরা দেখো, বলে হ্যাঁ আমি দেখি, আমার আব্বা দেখে, আমার দাদি দেখে, আমার নানি দেখে, তখন আমার আরো বেশি মজা লাগতো যে না তাহলে অনুষ্ঠানটা পুরো ফ্যামিলি নিয়ে তাহলে সবাই এনজয় করে। আর আরেকটা যে এমন যে আমি 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 এটা দাবি করব না যে আমি এই সঙ্গীত শিক্ষার অনুষ্ঠানের মাধ্যমে অনেক শিল্পী তৈরি করি, তা কিন্তু নয়। অনেক তৈরি হয়েছে শিল্পী, কিন্তু একটা জিনিস করতে বোধহয় সক্ষম হয়েছে, সেটা হচ্ছে এদের মধ্যে একটা বীজ বপন করে দিতে সাহায্য আগ্রহ করতে, তৈরি করা। শেখার, হ্যাঁ গান শেখার আগ্রহ, কিভাবে গানটা তুলতে হয়। আর তখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বাচ্চাদের গান তৈরি হয়েছে, এবং আমি মনে করি যে বাচ্চাদের ছোটদের গান যে আলাদা হতে পারে এবং হওয়া উচিত, সেইটা তখন মানে এস্টাবলিশড হলো যে হ্যাঁ শিশুদের জন্য গান আলাদা হওয়া উচিত, এবং অনেক গান তৈরি হয়েছে। এত বছর ধরে একটা অনুষ্ঠান চলছে, জি। এটা তো একটা বিরল ঘটনা আর কি। তো এখন যে পায় যে অনেক অনুষ্ঠান হয় বাচ্চাদের জি। গানের প্রতিযোগিতা, এইগুলো আপনার কি মনে হয় যে আসলে আপনার গানের ওই ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আপনি বললেন যে শিল্পীদের ভেতরে আগ্রহ তৈরি হওয়া বা বীজ বপনের একটা চেষ্টা ছিল, তো এখন যে খুব রাতারাতি শিল্পী হয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটা কি? সেটা খুব সত্যি কথা। হ্যাঁ, এটা খুবই খুবই একটা খাঁটি কথা বলেছেন যে আমরা রাতারাতি স্টার হয়ে যেতে, স্টার শব্দটা খুব ব্যবহৃত হয়। স্টার হওয়া যে কত কঠিন, তেমন আর স্টার টিম 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 করতে করতে অনেক হারিয়েও যায়। জল জলে স্টার হতে হলে অনেক সাধনার দরকার, বিশেষ করে আর্ট, আর্ট যে কোনো ফর্মের আর্ট বলেন, গান, নাচ, কবিতা আবৃত্তি, অভিনয়, যেদিকেই বলুন, বা আঁকা, অনেক সাধনার ব্যাপার। এটা একদিনে রাতারাতি হওয়ার ব্যাপার নয়। তো সুতরাং আমরা যদি আছে অনেক ভালো ভালো কণ্ঠ আছে, অনেক প্রতিভাবান শিল্পী যে আমরা পাইনি তা না, আছে, কিন্তু তাদেরকে আমরা গাড়ি বাড়ি ফ্ল্যাট হেন তেনা টাকা ক্ল্যাশ দিয়ে দিয়ে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। আমরা যদি ওটা না করে স্কলারশিপ দিতাম, আরো উচ্চ ভালো কিছু শেখার, আরো মানে হায়ার স্টাডিজ করার, তাহলে হয়তো এদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু আমরা একটা গাড়ি দিয়ে যদি যাদেরকে ছেড়ে দিই, আমরা কিন্তু তার সঙ্গীতের জন্য কিছুই করলাম না, বা একটা বাড়ির অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে দিই, তাহলে সে আপনি বুঝতেই পারেন যে কোথায় আমরা তাদেরকে নিয়ে দাঁড় করাচ্ছি। এটা খুব ভালো কথা বলেছেন যে তাদেরকে যদি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ বরং দেওয়া যেত, সঙ্গীতের উপর তারা বাইরে পড়তে যেত, তাহলে অনেক মানে কার্যকর। জি, আমি অনেক বলেছি যে এদেরকে এগুলো দিও না তোমরা, বরং ওই টাকাটা ওদেরকে ফিক্সড ডিপোজিট দাও, দিয়ে ওদেরকে বলে এই টাকা থেকে তোমরা শুধু গান শিখবে, তাহলে ওগুলো কিন্তু শিল্পী তৈরি হতে পারে। এটা তারপর আপনি আরেকটি বড় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এখন, আব্বাস উদ্দিন সঙ্গীত একাডেমি, সেটির কার্যক্রম নিয়ে একটু যদি বলেন। এটাও প্রায় 25 বছর হলো ভাই, শুরু করেছি আমরাই, আমি এবং আমার স্বামী, আমরা দুজনে আরম্ভ করেছিলাম। তখন ইয়ে ছিলেন আব্দুল লতিফ চাচা ছিলেন, তারপরে সুদিন দাস ছিলেন, তারপরে ওমর ফারুক, এই তিনজন আমরা কয়েকজন মিলে শুরু করলাম। খুব ভালো চলছিল, মানে খুবই ভালো, বেশ 100 জন ছাত্রছাত্রী আসতো, ইয়ে করতো, যেদিন আগে পর্যন্ত ছিল, এবং বেশ কিছু শিল্পী 5 বছরের কোর্স করে করে পাশ করে গেছে, এবং এরা এবার পরবর্তীকালে গিয়ে ছায়ানটে বা এখানে ওখানে ভর্তি হয়ে পাশ করে বুলবুল একাডেমিতে গিয়ে পাশ করছে। তো এটাও একটা ওই সে বীজ বপনের মতো অবস্থা। তবে আমি এখন চাচ্ছি যে কিছু বড়, আর সবচেয়ে মজা যে শিখতে আসে কিন্তু ছোটগুলোই, ওই খালামনি করে এই ছোট ছোটগুলো, বড়রা যদি আসতো তাহলে আমি একটা গ্রুপকে তাদের শুধু গান শেখাতো না, গান এখন আমাদের তো এটা শুধু যে রেকর্ড করে আমরা ছেড়ে দিই, আমাদের এখন টেলিভিশন এসছে, ছায়াছবির এসছে, মানে আমাদের হোরাইজনটা অনেক বেড়ে গেছে। সেখানে শুধু গান শিখিয়ে ছেড়ে দিলে হবে, তাদের শোম্যানশিপটা কীভাবে, টিভিতে কীভাবে গাইতে হয়, ক্যামেরার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, অনেক জিনিস কিন্তু আছে গানের সঙ্গে যায় এখন আর কি। কারণ এখন আর শুধু গান শোনার ব্যাপার নয়, দেখার ব্যাপারও। সেই জন্য আমি মনে করি যে যদি কিছু যারা গান শিখেছে সেরকম যদি শিল্পী আমি পেতাম, তাহলে তাদেরকে কিছুটা মানে মনে পারবো নাকি জানি না, আমার ইচ্ছে হয় আর কি তাদেরকে সেইভাবে তৈরি করে দিতে, যে কীভাবে টিভিতে নিজেকে উপস্থাপন করতে হবে, স্টেজে গাইলে চোখ বন্ধ করে আবেশে মগ্ন হয়ে গাওয়ার দিন তো এখন চলে গেছে। এখন আপনি কতটা, তাই বলে নাচার ইয়েটার ব্যাপারে আমি কিন্তু অত নই, কিন্তু গান করার সময় আপনার মুখের অভিব্যক্তি
একটা গান করছেন, সেই গানটার মানেটা বুঝে সেটার অভিব্যক্তি কতগুলো ব্যাপার আছে, সেই জিনিসগুলোর কত আমি বোঝাতে পারতাম আর কি। তারপর আপনাদের ভাইদের মধ্যেও তো আপনার দুই ভাই মানে হ্যাঁ, জি। জাস্টিস মোস্তফা জি। কামাল, যিনি কিছুদিন আগে জি। মারা গেছেন, এবং মোস্তফা জামান আব্বাসী, তিনিও অত্যন্ত বিখ্যাত শিল্পী। তো সব মিলিয়ে একটা সঙ্গীতের পরিবার, এবং আপনার ভাস্তি ভাইজি, নাশিদ হ্যাঁ, কামাল নাশিদ গান করে, গান তার করে, মেয়ে আবার তার আরমিন মেয়ে, করে, আসমা আরমিন, আব্বাসী, হ্যাঁ, আসমা জি আমার ভাবি, হ্যাঁ, ওরাও জি। গান করে। হ্যাঁ। তো সব মিলিয়ে একটা সঙ্গীতের পরিবার। এবং আপনার ছেলেদের মধ্যে কি কি আপা গানের ওরা ভাই, ওরা রুবাইয়া আর দুই রাজিল, ছেলে, আমার দুই দুই ছেলে, ছেলে। দুজনেই যে গান পারে না তা না। ওটার উস্তাদ ফুল মোহাম্মদ খান সাহেবের কাছে গান শিখেছে, কিন্তু যা হয় আমি ওদের টানা হাচড়া করি না যে গান করো, কারণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। তারপরে বিদেশে চলে গেল, ওখানে গিয়ে তো আর গানের সঙ্গে তেমন করে না যে তা না করে। তবে মাঝে মধ্যে শুরু করে দাম্মা আমরা নানার গানগুলো রেকর্ড করবো, করো, সেটা তো ভালো কাজ হবে। নানার গান যদি নাতি দেয়। নাতনিদের কি নাতি অবস্থা? নাতনিরা এখনো ছোট বেশি, দেখা যাক কতদূর কি হয়। ঈদের জন্য কিছু বলবেন কি? আপনার ঈদের স্মৃতি বা নজরুলের অনেক গান আছে হ্যাঁ, ঈদ নিয়ে। জি। একটা তো আছে এই রমজানের হ্যাঁ, রোজা ওইটা শেষে তো সেটা মানে রোজার ঈদের হ্যাঁ, সেইটা গান। তো যেটা ওটা হ্যাঁ, ঈদুল ফিতরের গান। হ্যাঁ। ঈদুল আজহারও একটা গান আছে আব্বার খুব জনপ্রিয়, সেটা হচ্ছে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক হো রাহে লিল্লাহ, যে আপনাকে বিলিয়ে দিল সে হলো শহীদ। ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক হো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক হো রাহে লিল্লাহ, কে আপনাকে বিলিয়ে দিল। এবং একটা গান যেটা রোজার ঈদে আমি খুব গাইতাম, আব্বার কাছ থেকে শিখে, সেটা হচ্ছে নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। বাহ। এটা চমৎকার একটা গান যে আমরা অনেকেই ঈদের কাপড় পাই না। এক বছর আব্বা আমাদের ঈদের কাপড় দেবেন না বললেন, তারপরে মন খারাপ, ছোট্ট ছিলাম, আব্বা বলছে এই বছরের ঈদের টাকা, এই টাকা দিয়ে গ্রামের গরিব আত্মীয়দের জামা কাপড় দেওয়া হবে। তো ছোট আমি তো মন খারাপ, ঈদের কাপড় হবে না, এটা কেমন কথা। তখন আব্বা বুঝেছে মাগো আসো তোমাকে একটা নতুন গান শেখাই বলে হারমোনিয়াম নিয়ে বসলেন, বাহ। বসে এই গানটা শেখালেন। আচ্ছা, কিন্তু আব্বা আমাকে ওই গানটা শেখালেন এই জন্যে যে তোমার হয়নি তাতে কি, তোমার তো আল্লাহ আছে, রসুল আছে, এই ঈদের টাকা দিয়ে আমরা তো অন্য গরিব আত্মীয়দের দেবো, তোমার মন খারাপ হওয়ার কোনো কথা নেই। এবং কি উনি করলেন কি, তখন খুব ঈদ ইউনিয়ন হতো, পরে দুদিন পরে আতাউর রহমান সাহেব তখন চিফ মিনিস্টার ছিলেন, ওনার বাড়িতে ঈদ ইউনিয়ন, ওখানে আব্বা আমাকে এই গানটা গাওয়ালেন। পাড়ায় পাড়ায় যত ঈদের অনুষ্ঠান, সব অনুষ্ঠানে আব্বা আমাকে এই গানটা গাওয়ালেন। তো এটা একটা শিক্ষার মতো আর কি। তারপর আজকে কিছু কথা বললাম আপনার সাথে, আমাদের খুবই ভালো লাগলো এই ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের দর্শকদের সাথে কিছু সময় কাটানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সমস্ত দর্শক শ্রোতাকে।